এই ভিডিওতে তোমাদের মাধ্যমিক 2019-এর মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের ফার্স্ট ম্যাথামেটিক্সের পেজ অর্থাৎ 355 পেজের এমসিকিউ শূন্যস্থান সত্য মিথ্যাগুলো করে দেওয়া হয়েছে। আর এর পরবর্তীতে আমাদের এবিটিএ আর মধ্যশিক্ষা পর্ষদ দুটো টেস্ট পেপার একসাথে প্রত্যেকদিন একটা একটা করে সলভ করে দেওয়া হবে। 355 পেজ অর্থাৎ বঙ্গামোড়া নূতন গ্রাম KNCM ইনস্টিটিউশন। ফার্স্ট থেকে স্টার্ট করা যায়। ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে, বার্ষিক 5% সরল সুদের হারে এক্স টাকার মাসিক সুদ 1 টাকা হলে এক্স এর মান কত? কোয়েশ্চেনটা আমরা এখানে সলভ করব। ওরা আসল বলে দিয়েছে এক্স টাকা, তাহলে আমরা একবার ডাইরেক্ট করব এক্স টাকার 5% হারে 1 মাসে, 1 মাস অর্থাৎ মাসটাকে যদি আমরা বছরে কনভার্ট করি সেটা হয়ে যাচ্ছে 1/12 বছর। তোমরা জানো 1 বছরে সুদ হবে PR/T/100 এর ফর্মুলা অনুসারে PR আর T হচ্ছে আমাদের 1/12/100 এত টাকা। এখানে ছোট্ট একটু ক্যালকুলেশন করে নেবো, 5 দিয়ে 100কে কাটলে 20, তাহলে এক্স আর নিচে থাকছে এই 12 আর 20 মাল্টিপ্লাই করলে 240 এত টাকা। তাহলে আমাদের হিসেবে এক্স টাকার 5% হারে 1 মাসে অর্থাৎ 1/12 বছরে সুদ বেরোচ্ছে x/240 টাকা। আর ওরা বলে দিয়েছে যে সুদটা হচ্ছে 1 টাকা, তাহলে প্রশ্ন অনুসারে আমরা খুব ইজিলি করতে পারি x/240 = 1। তাহলে এখান থেকে x এর মান ক্যালকুলেট করতে আমাদের কোনো রকম অসুবিধা হবে না, x হয়ে যাচ্ছে আমাদের 240। তাহলে প্রশ্নটা ছিল যে x এর মান কত। অপশন নাম্বার সি হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ 240। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। এবার চলে আসবো আমরা সেকেন্ড কোয়েশ্চেনে। দেখা যাক সেকেন্ড কোয়েশ্চেন কি বলেছে। সেকেন্ড কোয়েশ্চেন বলেছে 2x² + 2tx + 3 = 0 সমীকরণের বীজদ্বয়ের যোগফল ও তাদের গুণফল সমান হলে t এর মান হবে কত? ঠিক আছে, ফার্স্ট আমরা সমীকরণটা টুকে নিই। সমীকরণটা কি বলেছে, 2x² 2tx + 3 = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের গুণফলের আমরা ফর্মুলা জানি, বীজদ্বয়ের গুণফল হচ্ছে c/a, যেখানে c হচ্ছে ধ্রুবক রাশি আর a হচ্ছে আমাদের x² এর সহগ। তাহলে বীজদ্বয়ের গুণফল 3/2। আর বীজ দুটোর যোগফলের ফর্মুলা হচ্ছে আমরা জানি -b/a, যেখানে b হচ্ছে x এর সহগ, অর্থাৎ আমাদের এখানে b হচ্ছে -2t। তোমরা দেখতে পাচ্ছ x এর সহগ আছে 2t, আর যেহেতু -b হয় আর এর ভ্যালু হচ্ছে x² এর সহগ, অর্থাৎ এটা কাটাকাটি করলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে -t। তাহলে বীজদ্বয়ের গুণফলও আমরা পেয়ে গেছি, বীজদ্বয়ের যোগফলও আমরা পেয়ে গেছি। যেহেতু এই দুটো সমান প্রশ্নে উল্লেখ করা আছে, তাহলে আমরা এখানে করতে পারি অতএব -t = 3/2, অর্থাৎ t = -3/2। তাহলে t এর ভ্যালু আমরা পেয়ে গেলাম -3/2। প্রশ্নে জানতে চেয়েছে টি এর মান কত হবে, টি এর মান হচ্ছে -3/2, অর্থাৎ অপশন নাম্বার এ। এবার 3 নম্বর কোশ্চেন, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ও হলো বৃত্তের কেন্দ্র, DC উপচাপের ওপর অবস্থিত একটি বিন্দু P এবং BOD 160 ডিগ্রি হলে BPD-র মান কত? তাহলে ফার্স্টে আমরা ছবিটা এঁকে নেব। এখানে আমরা 3 নম্বর কোশ্চেনে ছবিটা এঁকে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ABCD হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, BOD অর্থাৎ এই কোণটা হচ্ছে 160 ডিগ্রি, আর ওরা জানতে চেয়েছে BPD অর্থাৎ এই কোণটার মান। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার যদি আমরা BAD বৃত্তচাপ ভাবি, অর্থাৎ এই বৃত্তচাপের উপর আমাদের কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই কোণটা, অর্থাৎ প্রবৃদ্ধ BOD হচ্ছে আমাদের BAD বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ হচ্ছে BPD। তাহলে ব্যাপারটা আমরা এইভাবে লিখতে পারি যে BAD বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ
প্রবৃদ্ধ বিওডি। প্রবৃদ্ধ বিওডি হচ্ছে, তার মানে যদি বিওডিটা অর্থাৎ যেটা স্থূলকোণী বিওডি সেটা 160 ডিগ্রি হয়, তাহলে প্রবৃদ্ধ বিওডিটা হবে আমাদের 360 মাইনাস বিওডি, অর্থাৎ 360 মাইনাস 160 ডিগ্রি। তাহলে আমরা প্রবৃদ্ধ বিওডির মান পেয়ে যাচ্ছি 200 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে আমাদের 200 ডিগ্রি। আর এই কোণটা হচ্ছে বিএডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ, আর আমি বললাম এই কোণটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওডি, যেটার ভ্যালু 200 ডিগ্রি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ বিপিডি। তাহলে এখানে আমরা খুব সহজেই পেয়ে যাব কোণ বিপিডি ইকুয়ালস টু হাফ অফ প্রবৃদ্ধ বিওডি। হাফ অফ প্রবৃদ্ধ বিওডি এই কারণ আমরা জানি একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, সুতরাং বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি বিপিডি ইকুয়ালস টু 1/2 ইন্টু 200। এখানে ছোট্ট কাটাকাটি গেলে বিপিডির ভ্যালু পেয়ে যাচ্ছি 100 ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কোণ বিপিডির মান হবে 100 ডিগ্রি। দেখা যাক কত নম্বর অপশন হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন নম্বর বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট আমরা চলে আসবো 4 নম্বর কোয়েশ্চেনে। 4 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত? প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান, ঠিক আছে। ফার্স্টে আমরা একটা সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান বের করার ফর্মুলাটা বের করে নিই। n সংখ্যক সুষম বাহু বিশিষ্ট বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান নির্ণয়ের একটা ফর্মুলা আছে। প্রতিটি অন্তঃকোণের মান নির্ণয়ের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে এই রকম, 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি। এটা হচ্ছে অন্তঃকোণগুলোর সমষ্টির ফর্মুলা, আর এটা বাই n করলে আমরা প্রতিটি অন্তঃকোণের মান পেয়ে যাব, যেখানে n হচ্ছে আমাদের সুষম বাহু সংখ্যা। এখানে আমাদের n এর ভ্যালু হচ্ছে 6, কারণ যেহেতু সুষম ষড়ভুজের কথা বলা হয়েছে, তাহলে সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের মান বের করার নিয়মটা আমরা জানি, যেহেতু খুব সহজে এখান থেকে প্রতিটি অন্তঃকোণের মানটা পেয়ে যাবো ফার্স্টে। তোমরা বুঝতে পারলে n এর জায়গায় আমরা 6 বসালাম, যেহেতু এটা ষড়ভুজ। 2 ইন্টু 4 ইন্টু 90 ডিগ্রি ডিভাইডেড বাই 6। 6 দিয়ে 90কে কাটলে 15 ডিগ্রি হয়, যেহেতু 6×15 = 90। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 4 দুগুণ 8 ইন্টু 15, তার মানে 120 ডিগ্রি। তাহলে আমরা যেটা পেলাম কোণটা সেটা হচ্ছে 120 ডিগ্রি। কিন্তু প্রশ্নে দেখলে তোমরা বুঝতে পারবে ওরা অন্তঃকোণটার বৃত্তীয় মান জানতে চেয়েছে। তাহলে ফার্স্টে আমাদের এই 120টাকে এবার কনভার্ট করে নিতে হবে বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে তার জন্য এটাকে আমরা π/12 দিয়ে মাল্টিপ্লাই করলেই হবে, পাই রেডিয়ান বাই 12। কাটাকাটি করলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 10 পাই। এবার যেহেতু এটাকে বৃত্তীয় মানে কনভার্ট করতে বলেছে, তাই এটাকে আমরা π/180 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে π/180 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, যদি আমরা 60 দিয়ে কাটি, 60 3 * 180, 60 2 * 120, তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 2/3 পাই রেডিয়ান বা 2 পাই রেডিয়ান বাই 3। আমাদের অপশন নাম্বার কত নম্বর হচ্ছে দেখি। আমাদের অপশন নাম্বার ফার্স্ট অপশনটাই আছে 2/3 পাই। তাহলে আমাদের ফার্স্ট অর্থাৎ 4 নম্বর কোয়েশ্চেনে অ্যান্সার বেরোচ্ছে ফার্স্টেরটা, অপশন নাম্বার এ। নেক্সট আমরা চলে আসবো 5 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখা যাক। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ঠিক আছে, সবার ফার্স্টে যেটা জানতে চেয়েছে সেটাই আমরা ধরে নেব। ধরি গোলকটির ব্যাসার্ধ r একক। গোলকটির ব্যাসার্ধ r একক ধরে নিলাম। তাহলে এখান থেকে গোলকটির আয়তন আমরা পেয়ে যাব খুব ইজিলি, যেহেতু গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই r³ ঘন একক, যেখানে r তার ব্যাসার্ধ, আর আমাদের এই ক্ষেত্রেও ব্যাসার্ধ r।
তাহলে 4/3 পাই আর কিউব ঘন একক। আর বক্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফলই বলেছে, যদিও গোলকের ক্ষেত্রে বক্রতল আর সমগ্রতলের ব্যাপারটা একই হয়। বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার বর্গ একক। প্রশ্নটা কি বলেছে একটু দেখে নাও। ওরা বলেছে বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান। তাহলে আমরা এখানে প্রশ্ন অনুসারে করতে পারি বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ 4 পাই আর স্কয়ার ইকুয়ালস টু 3 গুণ আয়তন অর্থাৎ 3 ইন্টু 4/3 পাই আর কিউব। 3 এখানে কেটে যাচ্ছে, বোথ সাইড থেকে যদি আমরা 4 পাই আর স্কয়ার সরিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে 1 আর এখানে পড়ে থাকবে আর। তাহলে আর অর্থাৎ ব্যাসার্ধের ভ্যালু খুব ইজিলি আমরা পেয়ে যাচ্ছি 1, যেটা এখানে অপশন নাম্বার এ তে আছে 1 একক। তাহলে আমাদের ভি নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হবে অপশন নাম্বার এ। নেক্সট আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 6-এ। দেখা যাক কোয়েশ্চেন নাম্বার 6টা কি বলেছে। 8টি সংখ্যার কল্পিত গড় হচ্ছে 23 আর সংখ্যাগুলির কল্পিত গড় থেকে বিচ্যুতির সমষ্টি হচ্ছে 16, তাহলে সংখ্যাগুলির যৌগিক গড় হবে। এখানে একটা জিনিস আমরা বুঝে নিই, যে সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছে সেগুলো ফার্স্টে আমরা ঠিক মতো সাজিয়ে নিই। আমাদের ফার্স্টে বলেছে 8টি সংখ্যা, তাহলে সামেশন অফ fi অর্থাৎ পরিসংখ্যার সমষ্টি হচ্ছে আমাদের 8। দ্বিতীয়তে যেটা বলেছে কল্পিত গড়, কল্পিত গড় বলতে অ্যাজিউম পদ্ধতিতে যে টার্মটাকে আমরা অ্যাজিউম করে নিই, অর্থাৎ সাধারণত আমরা a ইকুয়ালস টু যেটা ধরে থাকি সেটা হচ্ছে আমাদের এখানে 23। আর যেটা বলেছে কল্পিত গড় থেকে সংখ্যাগুলির বিচ্যুতির সমষ্টি, তাহলে এটা হবে আমাদের সামেশন অফ fi di। তোমরা করে থাকবে যেখানে ডিআইটা হচ্ছে xi মাইনাস a অর্থাৎ সংখ্যাগুলি থেকে কল্পিত গড়টার বিয়োগফল। আর fi যেহেতু এখানে আমাদের হচ্ছে পরিসংখ্যা অর্থাৎ এই টার্মটা যতগুলো থাকবে তার গুণফল এই ক্ষেত্রে হবে। সেইভাবে আমরা যতগুলো টার্ম পাবো তাদের সমষ্টি হচ্ছে fi di অর্থাৎ সংখ্যাগুলি থেকে কল্পিত গড়ের বিয়োগফল বা অন্তরের সমষ্টি হচ্ছে আমাদের এটা, যেটা ওরা বলে দিয়েছে প্রশ্নে 16। অ্যাজিউম মেথডে আমরা যেভাবে যৌগিক গড় বের করি অর্থাৎ x বার, তার ফর্মুলাটা হচ্ছে এরকম x বার ইকুয়ালস টু a প্লাস সামেশন অফ fi di ডিভাইডেড বাই সামেশন অফ fi। সেভাবে যদি আমরা ক্যালকুলেশন করি a হচ্ছে আমাদের 23, সামেশন অফ fi di হচ্ছে আমাদের 16 আর সামেশন অফ fi অর্থাৎ পরিসংখ্যার সমষ্টি হচ্ছে আমাদের 8। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে খুব ইজিলি আমরা যৌগিক গড়টা পেয়ে যাচ্ছি 23 প্লাস 2 অর্থাৎ 25। দেখা যাক কত নম্বর অপশন, অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 6 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। এরপর চলে আসবো আমরা শূন্যস্থান পূরণে। শূন্যস্থান পূরণে ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে, কোনো ব্যবসায়ী রাম 1600 টাকা মানে 1600 টাকা এবং রহিম 8 মাসের জন্য 1000 টাকা বিনিয়োগ করে। উভয়ের লাভ্যাংশ সমান হলে রামের টাকা ব্যবসায়ী ড্যাশ মাস খেটেছিল। এখানে জানতে চেয়েছে রামের টাকা কত মাস খেটেছিল। ঠিক আছে, শূন্যস্থান 2-1। এটার ক্ষেত্রে আমরা জাস্ট এখানে অ্যান্সারটা লিখবো আর ক্যালকুলেশন এই দিকেই করব। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা করা যাক। 2-1 ওরা বলেছে রহিমের টাকা 8 মাসের জন্য 1000 টাকা খাটে আর রামের টাকা কত মাসের জন্য খাটে সেটা জানতে চেয়েছে। আমরা ধরে নিচ্ছি, ধরি রামের টাকা খাটে x মাস। যেহেতু আমরা মূলধনের অনুপাতেই লাভ্যাংশ নির্ণয় করি আর মূলধনের অনুপাতটা কার টাকা কতদিন খাটছে তার ভিত্তিতে নির্ণয় করি, আর এখানে প্রশ্নটাই দেখলে বুঝতে পারবে ওদের দুজনেরই লাভ্যাংশ সমান অর্থাৎ তাদের দুজনেরই মূলধনের অনুপাত সমান হতে হবে। তাহলে আমরা এখানে এইভাবে করব, রামের মূলধন গুণ সময় সমান সমান রহিমের মূলধন গুণ সময়। এক্ষেত্রে দুটোই আমরা মাসে ধরছি তো আমাদের একক নিয়ে প্রবলেম হবে না। রামের মূলধন হচ্ছে 1600 টাকা আর আমরা ধরে নিলাম ওর টাকাটা খাটে x মাস, তাহলে 1600 গুণ x। রহিমের মূলধন হচ্ছে 1000 টাকা আর ওর টাকাটা যেহেতু খাটে 8 মাস তাহলে 1000 গুণ 8। এখান থেকে আমাদের
খালি বের করতে হবে এক্স এর ভ্যালু। তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে 1000 গুণ 8 ডিভাইডেড বাই 1600। 0 0 কেটে দিলে 8কে 16 দিয়ে কাটাকাটি করলে 2 হয়, 2 দিয়ে 10কে কাটলে 5 হয়। তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা 5। তাহলে রামের মূলধন কতদিন খাটে? 5 মাস। তাহলে অ্যান্সার হবে, তোমরা দেখতেই পাচ্ছ ড্যাশ মাস খেটেছিল, অ্যান্সার হবে 5। নেক্সট আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 2 এ। দেখা যাক কি বলেছে। কোয়েশ্চেন নাম্বার 2টা বলেছে a by 3 equals to b by 4 equals to c by 7 হলে a plus b plus c divided by 7 equals to কত? ঠিক আছে, কোয়েশ্চেনটা আমরা এখানে সলভ করবো। আমরা ফার্স্টে ধরে নিই যে a by 3 equals to b by 4 equals to c by 7 সমান সমান k। এটা ধরে নিলে আমরা তিনটে টার্ম যদি আলাদা করি, অর্থাৎ a by 3 সমান সমান k, b by 4 সমান সমান k, c by 7 সমান সমান k, তাহলে খুব ইজিলি আমরা এখানে a এর ভ্যালু পেয়ে যাচ্ছি 3k, b এর ভ্যালু পেয়ে যাচ্ছি 4k, c এর ভ্যালু পেয়ে যাচ্ছি 7k। অর্থাৎ তিনটে টার্মের ভ্যালুই আমরা পেয়ে গেছি। এরপর আর আমাদের ক্যালকুলেশন করতে কোনো রকম অসুবিধা হবে না, যেহেতু এখানে সিটা ডিভাইডেড আছে। তাহলে যেটা আমরা ধ্রুবক, যে মানটা আমরা ধরেছি সবগুলো ইকুয়ালস টু, সেই মানটা কেটে যাবে, a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সি। তোমরা চাইলে সিটাকে নিচেও লিখতে পারো। তাহলে a প্লাস বি প্লাস সি, এ হচ্ছে আমাদের 3k, বি হচ্ছে আমাদের 4k, সি হচ্ছে আমাদের 7k ডিভাইডেড বাই সি হচ্ছে আমাদের 7k। তাহলে এটা হচ্ছে 7 4 11 3 14k ডিভাইডেড বাই 7k ইকুয়ালস টু আমাদের বেরোচ্ছে 2 অ্যান্সার, যেহেতু কে কে কেটে যাবে আর 7 2 জ 14। তাহলে সেকেন্ড কোয়েশ্চেনটার অ্যান্সার আমাদের বেরোবে 2। এরপর চলে আসবো আমরা 3 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে। ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি যে দুটির দৈর্ঘ্য সমান, এ ও বি 50 ডিগ্রি হলে সিওডির ভ্যালু কত? ঠিক আছে, ফার্স্টে আমরা ছবিটা এঁকে নিই। ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্ত, ছোট করে আঁকলাম। এতে দুটো সমান দৈর্ঘ্যের জ্যা, ধরি এটা একটা জ্যা, এটা একটা জ্যা, মোটামুটি সমান দৈর্ঘ্যের জ্যা হয়েছে, যাদের নাম হচ্ছে এ বি আর সিডি। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। ওরা বলে দিয়েছে যে এ ও বি হচ্ছে 50 ডিগ্রি, আর জানতে চেয়েছে সিওডি কত। আমরা জানি দুটো সমান দৈর্ঘ্যের জ্যা বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, তাহলে অবশ্যই এই কোণটাও 50 ডিগ্রি হবে। যদি এই থিওরেমটা আমরা নাও জানতাম, এই নিয়মটা যদি নাও জানতাম, দুটো সমান দৈর্ঘ্যের জ্যা বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, তবুও আমাদের বের করতে কোনো রকম অসুবিধা হতো না। কারণ এই বাহুটা সমান, কারণ বৃত্তের ব্যাসার্ধ, এই বাহুটাও সমান বৃত্তের ব্যাসার্ধ, আর এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, কারণ সমান দৈর্ঘ্যের যা বলেছে। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম, অনুরূপ কোণগুলো সমান হতেই হবে। এই কোণটা 50 ডিগ্রি হলে এটাও 50 ডিগ্রি। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসি। তাহলে এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমাদের বেরোলো 50 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 4। সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0 হলে কোসেক থিটার মান কত? ঠিক আছে, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0 বলে দিয়েছে। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0। এখানে আমরা একটুখানি ক্যালকুলেট করলেই পাচ্ছি সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা আমরা এটা দুটোভাবে করতে পারি। একটা সাইন বাই কস করে ট্যান থিটার মান বের করে সেখান থেকে কট থিটার মান বের করে কোসেক থিটার মান বের করতে পারি। অন্যটা হচ্ছে এখানে পূরক কোণের ফর্মুলা অ্যাপ্লাই করে থিটার মান বের করে নিয়ে কোসেক থিটার মান বের করতে পারি। আমরা দ্বিতীয়টাই করব, অর্থাৎ এখানে সাইন থিটাই কসটাকে পূরক কোণের নিয়ম অনুসারে যদি আমরা সাইনে কনভার্ট করি, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন 90 মাইনাস থিটা। তাহলে বোথ সাইড থেকে সাইন সরিয়ে দিলে থিটা ইকুয়ালস টু হচ্ছে 90 মাইনাস থিটা, অর্থাৎ 2 থিটা ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি। সেখান থেকে খুব ইজিলি আমরা থিটার ভ্যালু পেয়ে যাব 90 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 45 ডিগ্রি। এবার থিটার ভ্যালু জানি আমরা 45 ডিগ্রি, আর ওরা জানতে চাইছে কোসেক থিটার ভ্যালু কত। তাহলে কোসেক থিটা ইকুয়ালস টু হচ্ছে কোসেক 45 ডিগ্রি, আর কোসেক 45 এর ভ্যালু আমরা জানি যে √2। তাহলে আমাদের 4 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার বেরোচ্ছে √2। নেক্সট আমরা চলে আসবো 5 নম্বর কোয়েশ্চেন। দেখা যাক কি বলেছে। একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন ড্যাশ গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, একটা চোঙের উচ্চতা আর ব্যাসার্ধ, তাহলে আমরা ধরে নিচ্ছি প্রাথমিক অবস্থায়, ধরি চোঙটির, অত লিখছি না শূন্যস্থান, প্রাথমিক অবস্থায় চোঙটির উচ্চতা ধরে নিই এইচ একক আর ব্যাসার্ধ ধরে নিই আর একক। এটা প্রাথমিক অবস্থায়। তাহলে চোঙটার আয়তন প্রাথমিক অবস্থায় কত ছিল?
পাই আর স্কোয়ার এইচ আমরা জানি। এবার এত ঘন একক আয়তন ছিল প্রাথমিক অবস্থায়। এরপর যে ডিফারেন্সগুলো হয়েছে সেগুলো হচ্ছে চোঙটার ব্যাসার্ধ আর উচ্চতা দুটোই দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে উচ্চতা হয়ে যাচ্ছে 2h একক আর ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 2r একক। তাহলে এই পরিস্থিতিতে চোঙটার আয়তন এখন কত হবে? পাই 2r তার স্কোয়ার ইন্টু 2h। ক্যালকুলেশন করলে 2 এর স্কোয়ার যেহেতু 4 আর 2 8 হচ্ছে, তাহলে সেই ধরুন আমাদের অ্যান্সার বেরোচ্ছে 8 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে প্রশ্নটা হচ্ছে আমাদের প্রথমে আয়তন ছিল এত, পরবর্তীতে অর্থাৎ চেঞ্জ করার পর ব্যাসার্ধ আর উচ্চতা দ্বিগুণ করার পর আয়তন হচ্ছে এটা 8 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমাদের আয়তন কতটা বাড়ছে? 8 পাই আর স্কোয়ার এইচ থেকে পাই আর স্কোয়ার এইচ মাইনাস করলে খুব সহজেই পাওয়া যাবে 8 পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই আর স্কোয়ার এইচ অর্থাৎ 7 পাই আর স্কোয়ার এইচ। যেহেতু ওরা এখানে কত গুণ বৃদ্ধি পায় জানতে চেয়েছে, যদি বলতো কত গুণ হবে তাহলে আমরা এখানে ইজিলি লিখে দিতে পারতাম 8 পাই আর স্কোয়ার এইচ। যেহেতু বৃদ্ধি পায় জানতে চেয়েছে ওই জন্য আমাদের এটা মাইনাস করে বের করতে হলো 7 পাই আর স্কোয়ার এইচ। অর্থাৎ কতটা বৃদ্ধি পেল? এই 7 গুণ, যেহেতু পাই আর স্কোয়ার এইচ ছিল ওর প্রাথমিক আয়তন। তাহলে কত গুণ বৃদ্ধি পাচ্ছে? অ্যান্সার হচ্ছে আমাদের 7। ভি নাম্বার কোয়েশ্চেন, অ্যান্সার হচ্ছে 7 নাম্বার কোয়েশ্চেন। এখানে কিছু রাশি দেওয়া আছে, এই তথ্যের সংখ্যা গুণমান 15 হলে এক্স এর মান কত? দেখা যাক কার পরিসংখ্যা বেশি আছে। 15 আছে দুটো, 16 আছে দুটো, 17 আছে দুটো। যেহেতু সংখ্যা গুণমান 15 তার মানে এই এক্সের জায়গায় আরেকটা 15 হতেই হবে, তাহলে 15 তিনটা হয়ে যাবে, 15-এর পরিসংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে আর 15 হয়ে যাবে সংখ্যা গুণমান। তাহলে এক্স এর মান হতে হবে 15। এই কোশ্চেনটা একটা মজার জিনিস আছে। সাধারণত এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা দেখবে এই ক্ষেত্রে যেটা সংখ্যা গুণমান হয় এক্স এর মান সাধারণত সেটাই হয় অন্য যে কোনো ক্ষেত্রে, কারণ এক্স এর মানটাই ডিসাইড করে যে সংখ্যা গুণমান কত হবে। আর সংখ্যা গুণমান যদি যেই জিনিসটা হবে সেটাই এক্স এর মান হতে হবে, তাহলেই সেটা সংখ্যা গুণমান হবে। সত্য মিথ্যা। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে 3-1। একটি মেশিনের দাম প্রতি বছর 2% হ্রাস পেতে বর্তমান মূল্য 2p টাকা হলে 2n বছর পূর্বে মেশিনটার মূল্য ছিল কত? তাহলে ফার্স্টে আমরা অঙ্কটা এইভাবে করব, এখানে সত্য মিথ্যা লিখবো, এখানে ক্যালকুলেশন করি। বলেছে 2r%, তাহলে 2p ধরে নিই আমরা যে 2n বছর পূর্বে মেশিনটার মূল্য ছিল x টাকা। ধরি 2n বছর পূর্বে মেশিনের মূল্য ছিল x টাকা। তাহলে আমরা মেশিনের মূল্যটা পেয়ে গেলাম x টাকা 2n বছর পূর্বে। তাহলে x টাকা 2r% হারে হ্রাস পেলে n বছর পর মেশিনটার দাম হবে x ব্র্যাকেটে 1 মাইনাস হচ্ছে এই কারণ হ্রাস পাচ্ছে আর টু দি পাওয়ার 2n। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একটুখানি ক্যালকুলেট করে নিই। তাহলে ক্যালকুলেশন করলে এখানে 1 মাইনাস 2 দিয়ে 100কে কাটলে 50, তাহলে 1 মাইনাস r/50 টু দি পাওয়ার 2n। এটা বেরোচ্ছে আমাদের 2 বছর পর অর্থাৎ বর্তমানে মেশিনের মূল্যটা। তাহলে এটা হচ্ছে আমাদের বর্তমানে মেশিনের মূল্য, আর প্রশ্নে বর্তমানে মেশিনের মূল্য বলে দিয়েছে 2p টাকা। তাহলে আমরা অতএব করতেই পারি, অতএব x 1 মাইনাস r/50 টু দি পাওয়ার 2n ইকুয়ালস টু, এটা 50 আছে, 2p। এখানে আমরা খুব সহজে x এর মান পেয়ে যাবো। x ইকুয়ালস টু হচ্ছে এই গোটা টার্মটা এর নিচে আসবে, আর নিচে আসলে তার পাওয়ার মাইনাস হয়ে যায় উপরে আনলে, আমরা জানি সূচকের নিয়ম হিসেবে। তাহলে এটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের মাইনাস 2n। আর প্রশ্নেও আছে ঠিক এই জিনিসটাই, অর্থাৎ 2p 1 মাইনাস r/50 টু দি পাওয়ার মাইনাস 2n। তাহলে বিবৃতিটা হচ্ছে আমাদের সত্য। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসবো, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 2। বলেছে √3 - 2 এর অনুবন্ধী করণী হলো √3 + 2। অনুবন্ধী করণী কাকে বলে একটুখানি বলে নিই। কোনো করণীর ক্ষেত্রে এমন একটা করণী যে করণী দিয়ে একে যোগ করলে বা গুণ করলে উভয় ক্ষেত্রেই করণী মুক্ত হয়, অর্থাৎ মূলদ সংখ্যা পাওয়া যায়, তাকে বলা হয়
এই করণীটার অনুবন্ধীকরণ। তাহলে দেখা যাক √3 + 2 দিয়ে এই সংখ্যাটাকে অর্থাৎ এই করণীযুক্ত রাশিটাকে আমরা যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের 2√3 থেকে যাচ্ছে, অ্যান্সারে √3 থাকছে। গুণ করলে যদিও আমাদের অ্যান্সার থেকে রুটটা মুক্ত হবে অর্থাৎ করণী মুক্ত হয়ে মূলদ সংখ্যা পাওয়া যাবে, কিন্তু অনুবন্ধীকরণের ক্ষেত্রে শুধুমাত্র গুণ করে করণী মুক্ত হলে চলবে না, যোগ করেও করণী মুক্ত হতে হবে। যেহেতু এখানে করণী আমাদের থেকে যাচ্ছে সুতরাং এটাকে আমরা অনুবন্ধীকরণী বলতে পারবো না। তাহলে এর অনুবন্ধীকরণী কী হতে পারতো? এর অনুবন্ধীকরণী হতে পারতো √3 - 2 -√3 - 2, কারণ এই ক্ষেত্রে যদি আমরা মাইনাস কমন নিতাম ভেতরে √3 + 2 আসতো, যেটার সঙ্গে এর গুণ করলে আমাদের করণী মুক্ত হতো, প্লাস এর সাথে এর যোগ করলেও √3টা কেটে যেত, আমাদের করণী মুক্ত হতো। তাহলে এই বিবৃতিটা হচ্ছে মিথ্যে। নেক্সট আমরা চলে আসবো 3 নম্বর কোয়েশ্চেনে। কি বলেছে দেখা যাক, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক হয়তো বলতে গেছে সর্বাধিক সংখ্যার দুটি স্পর্শক অঙ্কন করা যাবে। দুটি বৃত্ত এখানে কিন্তু উল্লেখ করে দেয়নি এটা সরল সাধারণ স্পর্শক না তির্যক সাধারণ স্পর্শক বা কেমন স্পর্শক, বলেছে দুটি বৃত্ত ছেদ বা স্পর্শ না করলে দুটি বৃত্তে সর্বাধিক কত সংখ্যক স্পর্শক অঙ্কন করা যাবে। দুটো বৃত্ত আমরা ধরে নিচ্ছি, এখানে দুটো বৃত্ত, এদের দুটো সরল সাধারণ স্পর্শক এইভাবে তো ইজিলি আঁকা যাচ্ছে, আর দুটো তির্যক সাধারণ স্পর্শক এইভাবে আঁকা যাচ্ছে। এর অর্থ হচ্ছে টোটাল 4টে তো সাধারণ স্পর্শক আমরা আঁকতেই পারছি, দুটো সরল আর দুটো তির্যক। এখানে যেহেতু কোনোভাবে বলেনি সরল বা তির্যক কোনো কিছু, খালি জাস্ট বলেছে সংখ্যাটা দুটি স্পর্শক অঙ্কন করা যায়, কিন্তু আমরা দেখলাম তার চেয়ে বেশি করা যাচ্ছে, তাহলে বিবৃতিটা মিথ্যে। নেক্সট আমরা চলে আসবো 4 নম্বর কোয়েশ্চেনে। দেখা যাক কি বলেছে 4 নম্বর কোয়েশ্চেন। ABC সমকোণী ত্রিভুজের কোণ A 90 ডিগ্রি হলে sin B = sin C কোণ উৎপন্ন হয়। ঠিক আছে, দেখা যাক সমকোণী ত্রিভুজ আর কোণ A হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজটা, যার কোণ A হচ্ছে 90 ডিগ্রি। এটা ধরে নিই আমাদের কোণ B, এটা হচ্ছে কোণ C। ওরা জানতে চেয়েছে যে কোণ B = কোণ C কোণ উৎপন্ন হয়। সমকোণী ত্রিভুজের কোণ A = 90 ডিগ্রি হলে sin B = sin C কোণ উৎপন্ন হয়। এখানে আশা করি ওরা বলতে চেয়েছিল যে sin B = sin C হয়, কথাটা কোনো কারণে ভুল হয়ে গেছে। যাই হোক, আমরা ক্যালকুলেট করি। কোণ A = যদি 90 ডিগ্রি হয়, একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি আমরা জানি, তার মধ্যে কোণ A হচ্ছে 90 ডিগ্রি। তাহলে B + C এর মান আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি 180 - 90 অর্থাৎ 90 ডিগ্রি। তার মানে এটা দাঁড়াচ্ছে B আর C পরস্পর পূরক কোণ। তাহলে আমরা এই B আর C এর ক্ষেত্রে পূরক কোণের ফর্মুলা অ্যাপ্লাই করতেই পারি। তাহলে এখানে ওরা বলেছে sin B, sin B এর জায়গায় আমরা লিখতেই পারি sin 90 ডিগ্রি - C। যেহেতু এখানে B আর C পরস্পর পূরক কোণ, তাহলে B = এখানে তোমরা ক্যালকুলেশন করলে ইজিলি দেখতে পাচ্ছ যে 90 - C বেরোচ্ছে, আর sin 90 - C কে আমরা লিখতে পারি cos C। তাহলে রাশিটা এমন দাঁড়াচ্ছে যে sin B = cos C, কিন্তু প্রশ্নে উল্লেখ করা আছে sin B = sin C। তাহলে বিবৃতিটা এক্ষেত্রেও মিথ্যে, কারণ দ্বিতীয়টা আমাদের ক্ষেত্রে cos হচ্ছে। নেক্সট আমরা চলে আসবো 5 নম্বর কোয়েশ্চেন। দেখা যাক 5 নম্বর কোয়েশ্চেন কি বলেছে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ সমান হলে শঙ্কুটির শীর্ষকোণের মান হবে 90 ডিগ্রি। দেখা যাক একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ সমান হলে, আমরা ফার্স্টে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ছবি এঁকে নিই। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের লম্ববৃত্তাকার শঙ্কু, যার উচ্চতা অর্থাৎ এটা আর ভূমির ব্যাসার্ধ হচ্ছে এটা, অর্থাৎ এই দুটো টার্ম সমান। যদিও ছবিটা আমার একটু মানে জাস্টিফাই করছে না শর্তটাকে, কারণ আমার ব্যাসার্ধটা আমি ছোটো এঁকে নিয়েছি, কিন্তু ওরা প্রশ্নে বলেছে যে শঙ্কুটার উচ্চতা, আর উচ্চতা শুধু বলার অর্থ হচ্ছে লম্ব উচ্চতাই বোঝায়, লম্ব উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ এই দুটো হচ্ছে সমান। আর ওরা জানতে চেয়েছে যে এই শীর্ষ কোণটা কত। ফার্স্টে আমরা এই দুটো বাহু সমান, এটা যেহেতু 90 ডিগ্রি ধরা হয়, আর এই দুটো বাহু সমান হলে এই ত্রিভুজটা অর্থাৎ আমরা যে এখানে যে ত্রিভুজটাকে ইমাজিন করছি এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অন্য দুটো কোণ হতেই হবে 45 ডিগ্রি, যেহেতু এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এইটুকু কোণ অর্থাৎ এখান থেকে এইটুকুটা অংশের
মান হচ্ছে 45 ডিগ্রি। একইভাবে এই সাইডে অন্য একটা ত্রিভুজ যদি ইমাজিন করি, তাহলে এইটুকু কোণের মান পাবো আবার 45 ডিগ্রি। তাহলে এই গোটা কোণটার মান আমাদের কী বেরোচ্ছে, 45 + 45 অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে ওরা বিবৃতিটা যেটা বলেছে যে শঙ্কুটির শীর্ষ কোণের মান কত হবে 90 ডিগ্রি, তাহলে বিবৃতিটা সত্য। নেক্সট আমরা চলে আসছি 6 নম্বর কোয়েশ্চেন। কি বলেছে দেখা যাক। পরিসংখ্যা বহুভুজ লেখচিত্রের সাহায্যে পরিসংখ্যা বিয়োজনের মধ্যমা পাওয়া যায়। তাই কি, আমরা মধ্যমা তো ওজাইবের মাধ্যমে পেয়ে থাকি, তাহলে পরিসংখ্যা বহুভুজ লেখচিত্রের সাহায্যে পরিসংখ্যা বিয়োজনের মধ্যমা পাওয়া যায় না, তাহলে এই বিবৃতিটা মিথ্যে।